যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহালের পর রিভিউয়ের রায় ট্রাইব্যুনাল থেকে এখন কারাগারে। ফাঁসি কার্যকরে আর বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। মীর কাশেমের মামলা পরিচালনায় অদক্ষতার অভিযোগে বারবার বিতর্কের মুখে পড়তে হয় প্রসিকিউশনকে। রিভিউ খারিজের সব উদ্বেগের অবসান হল মত রাষ্ট্রপক্ষের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের যারা এক সময়ে মন্ত্রী বানিয়েছিল তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, শোক দিবসে আলোচনায় প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া অর্থের উৎস খতিয়ে দেখছে দুদক। সম্মেলনে অংশ নেওয়ার ফি হিসেবে দেওয়া হয়েছে অর্থ, দাবি ইউনূস সেন্টারের। এবং 7 দিনেও ধরা যায়নি রাজধানীতে ওয়েলস লিটলের ছাত্র রিশার হত্যাকারীকে। গ্রেফতারের দাবিতে কাকরাইলে আজও বিক্ষোভ, সড়ক অবরোধ। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। যুদ্ধাপরাধী জামাত নেতা মীর কাশেম আলী রিভিউয়ের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে পৌঁছেছে। একই সঙ্গে মীর কাশেমের রিভিউ খারিজের বিষয়টি অবহিত করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লাল কাপড়ে মোড়ানো রায়ের কপি নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা হন ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল। রাত 9টার দিকে ঢাকা জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল রায়ের কপি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এর আগে বিকেল 5টার পর 29 পৃষ্ঠার রিভিউয়ের রায় সুপ্রিম কোর্ট থেকে প্রকাশের পর পাঠানো হয় ট্রাইব্যুনালে। কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রায়ের কপি পাঠানো হলে মীর কাশেম আলীকে রায় পড়ে শোনানো হবে। রায় শোনার পর কাশেম আলী চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। তিনি প্রাণভিক্ষার আবেদন করলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আর প্রাণভিক্ষা না চাইলে সরকারের নির্বাহী আদেশে যুদ্ধাপরাধী এই জামাত নেতার মৃত্যুদণ্ড কার্যকর হবে। মাননীয় ট্রাইব্যুনাল কর্তৃক যে আদেশটা দিয়েছেন, আদেশটা আমরা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিয়েছি। আর একটা কপি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বরাবর পাঠিয়েছি। আর এটার অবগতির জন্য মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় সচিব আইন মন্ত্রণালয় বরাবর আমরা পাঠিয়ে দিয়েছি। এর আগে জামাত নেতা মীর কাশেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ সকালে এ রায় দেন। রায় সন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে রায় কার্যকরে আর কোনো বাধা থাকবে না। অন্যদিকে আসামি পক্ষ বলছে মিথ্যা স্বাক্ষর ভিত্তিতে দেওয়া হয়েছে এ রায়। খান মোহাম্মদ জমেলের রিপোর্ট। জামায়াতের শুরা কমিটির সদস্য ও আল বদর নেতা যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর চূড়ান্ত রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। আর এ লক্ষ্যে আদালত এলাকা জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ৭১-এ কিশোর মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস ও টন্টু সেনকে হত্যার দায়ে 2014 সালের 30 নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগগুলোতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে কাশেম আলী আপিল করলে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে 8ই মার্চ কিশোর মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড বহাল এবং বাকি 6টি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে 6 জুন কাশেম আলীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হয়। তবে 19 জুন জামায়াতের অর্থের যোগানদাতা এই যুদ্ধাপরাধী রিভিউ করেন। এর 66 দিন পর শুনানি শুরু হয়ে 2 কার্যদিবস শুনানির পর মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। এই রিভিউ পিটিশনের রায়ের বিষয়টি তাকে অবহিত করা হবে এবং তিনি যদি মনে করেন যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন, সেই ক্ষেত্রে তার দরখাস্ত রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তের পরেই তার দণ্ড কার্যকর করার প্রক্রিয়াটা চালু হবে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে মীর কাশেমকে। যে সাক্ষ্য প্রমাণ আছে তাতে সরাসরি মীর কাশেম আলী সাহেব জড়িত এমন কোনো সাক্ষ্য প্রমাণ নাই। মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে
এই সাজা নেওয়া হয়েছে। 2012 সালের 17 জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করা হয় মীর কাশেম আলীকে। রিভিউ নিষ্পত্তির মাধ্যমে সব আইনি লড়াই শেষ হওয়ায় এখন শুধু দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ রয়েছে মীর কাশেম আলীর। মীর কাশেম আলীর এই মামলাটি নিয়ে মানবতাবিরোধী অপরাধের 6টি মামলার রিভিউ নিষ্পত্তি হলো। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার কারণে বাঙালি খান হিসেবে কুখ্যাতি পাওয়া কাশেম আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য লবিস্ট নিয়োগের অভিযোগও রয়েছে। তবে রিভিউর রায়ও চূড়ান্ত সাজা বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো আইনের চোখে সবাই সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করতে বিদেশি লবিস্ট নিয়োগ সহ নানা কারণে আলোচনার শীর্ষে ছিল যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলাটি। রিভিউ খারিজ হওয়ার পর সব উদ্বেগের অবসান হলো বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। এদিকে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। আফজাল হোসেনের রিপোর্ট। শুরু থেকেই যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলাকে ঘিরে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার ভূমিকার মূল নায়কও ছিলেন জামায়াতের অর্থের যোগানদাতা যুদ্ধাপরাধী মীর কাশেম আলী। এমনকি এ মামলা পরিচালনায় অদক্ষতার অভিযোগে বিতর্কের মুখে পড়তে হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে কাশেমের রিভিউ আবেদনটি খারিজ করে দেওয়ার মধ্য দিয়ে এসব বিতর্কের অবসান হলো বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। মাননীয় চিফ জাস্টিস বলেছেন তিনি মুরব্বী, তিনি আমাদের ভালো চান, সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু একই সাথে সে আমাদের ট্রাইব্যুনালে আমাদের যোগ্যতা দিয়ে যেই দণ্ডটিতে আমরা ফাঁসি এনেছি সেটি কিন্তু উচ্চ আদালত বহাল রেখেছে। আবার সেদিক থেকে দেখতে গেলে আমরা যে যোগ্য সেটি আরেকবার প্রমাণিত হলো। আজকে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে, সমস্ত ধূম্রজাল কেটে গেছে, জাতি আরেকটি মাইল ফলক, একটি জাজমেন্ট পেয়েছে। সন্তোষ প্রকাশ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। যা চেয়েছিলাম, যা চেয়েছিল সেটাই হয়েছে, জাতি সন্তুষ্ট। সঙ্গত কারণে দেশবাসী এবং শহীদ পরিবার, ভুক্তভোগী বিচারপ্রার্থী মানুষ তারা খুব উদ্বিগ্ন ছিল এই রায়ের বিষয়টি নিয়ে। রিভিউ তার মৃত্যুর আদেশ সেটি বহাল হয়েছে, সেই কারণে আমরা স্বস্তি এবং সন্তোষ প্রকাশ করছি। আমার সোনার বাংলাদেশ আজ কলঙ্ক মুক্ত হতে চলেছে। আমরা মুক্তিযোদ্ধারা সেই জন্য আমরা এই দিনে তাদের বৃষ্টি খেয়ে আমার এ রায়কে অভিনন্দন জানাচ্ছি। যদিও অ্যাটর্নি জেনারেলের মত, প্রসিকিউশনের ব্যর্থতা না থাকলে আরও একটি অভিযোগে ফাঁসি হতো মীর কাশেমের। দক্ষ যারা প্রসিকিউটর ছিল তাদেরকে না দিয়ে যারা এটা পরিচালনা করেছেন সেটাও আদালত প্রশ্ন রেখেছেন। মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড রায় বহালের মধ্য দিয়ে এই মামলাকে ঘিরে সব ধরনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটল। যদিও দণ্ড কার্যকরে বাকি রয়েছে আরও একটি ধাপ, তারপরেও বলা যায় ফাঁসির কাস্টে যেতেই হচ্ছে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলী রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রায় ঘোষণার পর সচিবালয়ে প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, মীর কাশেম রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর করা হবে। বাংলাদেশের জনগণের সাথে আমিও আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে 1971 সালের এই ঘাতকদের শেষ পর্যন্ত আমরা বিচার করতে পেরেছি এবং তাদের বিচারে যে রায় হয়েছে সেই রায় কার্যকর করার প্রক্রিয়ায় আমরা অনেকগুলি রায় কার্যকর করেছি এবং ইনশাআল্লাহ এটাও আমরা কার্যকর করব। এদিকে যুদ্ধাপরাধী জামাত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এই মামলার কয়েকজন সাক্ষী। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ডালিম হোটেলে মীর কাশেম আলীর চালানো নির্যাতনের বর্ণনা দেন তারা। সেই সঙ্গে অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তারা। সাক্ষীদের কারণে যেসব যে বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে তার যে শাস্তি হয়েছে তা আমরা আশা করছিলাম যে শাস্তি হয়েছে। একবার না তার 14 বার সাক্ষী সাজা হলো, 14 বার ফাঁসি হলো, এটা নিস্তার পাওয়া যায় না। এখন আমার অবিলম্বে যেন তার ফাঁসির কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমার আত্মা শান্তি হয়েছে, আমার ফুফুর আত্মা শান্তি হয়েছে, আমার ছোট ছেলে ফুফু খুব কাঁদতেন, আমার ফুফু শান্তি হয়েছে। এটুকুন বুঝি যে এই অন্তত আমরা এইটুকুন বিচার পেলাম। এরকম কত কোলহারা হয়েছে, চুল ধরে আমাকে এরকম করে আমার চোখ বন্ধ থাকতো, আমাকে দিত, তারপরে লাথি দিত, তারপরে ওরা 2-3 দিন ভাত
খাওয়ার একটা নর্মাল জিনিস, কিন্তু তারা 2-3 দিন বলতো 2 দিন ভাত দেয়নি, 3 দিন দেয়নি, 23টা দিন আমাকে নির্যাতন করেছে। যারা এই প্রসিকিউশনে যারা কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এত বড় একটা সুখবর আমাদের সামনে তুলে ধরেছে। আমরা এই খবরটুকুর জন্য উল্লাসিত। মীর কাসেমের মৃত্যুদণ্ড বহালের খবরে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জামায়াতের অর্থ যোগানদাতা মীর কাসেমের মৃত্যুদণ্ড বহালের খবর আসার পরেই শাহবাগে উল্লাস প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় সন্তোষ প্রকাশ করে যত দ্রুত সম্ভব রায় কার্যকর করার দাবি জানান তারা। এছাড়া রাজাকারদের দল জামাত নিষিদ্ধের দাবি জানান গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণও করা হয়। প্রবাসের সময় আরো থাকছে, আইন প্রয়োগ করেও পাসপোর্ট অফিসগুলোতে দালালের দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না, গণশুনানিতে স্বীকার করলেন মহাপরিচালক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের যারা একসময় মন্ত্রী বানিয়েছিল তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শুরু হয় ক্ষমতা দখলের পালা। আমাদের দুর্ভাগ্য, শহীদের রক্ত যারা নিয়েছে, আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা ওই রাজাকারদের হাতে তুলে দিয়েছে, খালেদা জিয়া তাদের মন্ত্রীও বানিয়েছে, তারা যুদ্ধাপরাধী হিসেবে তাদের ফাঁসি হয়েছে। আজকে দেশে মানুষের মাঝে এই সচেতনতায় সৃষ্টি করতে হবে যে যারা ওই জিয়া এবং খালেদা জিয়া যারা এই যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত, তাদের যারা মন্ত্রী বানিয়েছে তাদের বিচার প্রকাশ্য জনগণের সামনে হওয়া দরকার। সেই জঙ্গিরা যখন নিহত হয় তখন তাদের জন্য মায়া কান্না খালেদা জিয়ার কোত্থেকে আসে সেটাও আমার প্রশ্ন। তাদের কেন মারা হলো, তাদের কেন বাঁচিয়ে রাখা হলো না? বলে যে পেলে পরে শিকড়ের তো সন্ধান করা লাগে না, যিনি ওদের পক্ষে ছাপাই গাইছেন শিকড়টা যে ওখান থেকে আসে কিনা সেটা তদন্ত করে। একদিন জন্মালে মরতেই হবে সেটা আমরা জানি, কিন্তু যতক্ষণ জীবন আছে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির জন্য জন কেরির সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন কূটনীতিকরা। দেশটির আসন্ন নির্বাচনে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে গড়াবে সে বিষয়ে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে মত পররাষ্ট্র বিশ্লেষকদের। তাদের মতে সফরটিতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের বেশ কিছু প্রস্তাব আছে, যেগুলো অর্জন করতে এখনই তৎপর হতে হবে বাংলাদেশকে। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। বাঙালি রক্তস্নাত ৭১-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল তা সবারই জানা। স্বাধীনতার এত বছর পরও ক্ষমতাধর দেশটির কোনো উচ্চপদস্থ ব্যক্তিকে বাংলাদেশ আনতে পারেনি জাতীয় স্মৃতিসৌধে কিংবা ধানমন্ডির ৩২-এ। কিন্তু জন কেরি এলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে লিখলেন বঙ্গবন্ধুকে নিয়ে তার শ্রদ্ধার কথা। বিশ্লেষকরা বলছেন, এই একটি বিষয় তো বাংলাদেশের ভাবমূর্তির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই সফরে যেসব বিষয় আলোচিত হয়েছে, অর্থাৎ কোটামুক্ত বাণিজ্য সুবিধা, সন্ত্রাস দমনে একসাথে কাজ করার ইচ্ছে পোষণ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 2 খুনিকে ফিরিয়ে দেয়া, জলবায়ু, স্বাস্থ্য, জ্বালানি, উন্নয়ন, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় দুই দেশের অভিন্ন প্রচেষ্টার বিশেষ গুরুত্ব রয়েছে। আমি মনে করি যে কোনো ভিজিট, এই পর্যায়ের ভিজিট, এটা যে দেশে আসা হয় সেই দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং মর্যাদাকর। তবে পররাষ্ট্র বিশ্লেষকদের মত, জঙ্গি দমনে বাংলাদেশের পক্ষ থেকে যে বিশেষজ্ঞ সহায়তা চাওয়া হয়েছে সেক্ষেত্রে সচেতন হয়ে এগোতে হবে, কারণ ভৌগোলিকভাবে এই বদ্বীপটির গুরুত্ব অপরিসীম। জিওপলিটিক্যাল গুরুত্ব আছে, এবং একটা জিনিস আপনি খেয়াল করবেন যে ভারত, আমেরিকা এবং বাংলাদেশ, এই 3টা দেশকে নিয়ে তারা একটা বলয় তারা গড়তে চায়। কোন রকম ম্যান পাওয়ারের দরকার নেই যে এই সাহায্য সহযোগিতার নামে এখানে 2 জাহাজ মার্কিন সৈন্য এসে উপস্থিত হয়ে গেল। ও বাবা, এগুলোর আমাদের কিছু দরকার নেই। প্রশিক্ষণের ব্যাপারে আপনারা কি সাহায্য করতে পারেন বলুন। তাদের মতে, বাণিজ্য সুবিধা সহ বাংলাদেশ যেসব বিষয়ে প্রস্তাব দিয়েছে সেগুলো অর্জনে এখনই কাজ করতে হবে কূটনৈতিক পর্যায়ে। ওখানে আমাদের 15% ডিউটি দিতে হয়, ট্যারিফ দিতে হয়। ডেভেলপিং কান্ট্রি আমরা, এইরকম দেশকে এটা পেনালাইজ করা হচ্ছে।
অবশ্যই এটা আমাদের সরকারের ভূমিকা রাখার কথা, বিশেষ করে আমাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির করার কথা, করা হচ্ছেও বটে। এদিকে মাত্র 9 ঘন্টা সফর শেষে বাংলাদেশের প্রশংসা করে এক টুইট বার্তায় কেরি বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনারই ইঙ্গিত দেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে ক্লিনটন ফাউন্ডেশনে যাওয়া অর্থের উৎস সহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক তদন্তে কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ঢাকার ইউনূস সেন্টারের দাবি কোনো অনুদান নয়, বরং সম্মেলনে অংশ নেওয়ার ফি হিসেবে কিছু অর্থ দেওয়া হয়েছে ক্লিনটন ফাউন্ডেশনকে। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ সহায়তা বাতিল করলেও শুরু থেকেই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বাংলাদেশ সরকার বলে আসছে ডক্টর ইউনূসই এই ঘটনার জন্য দায়ী। তাদের প্ররোচনায় এই সেতুতে বরাদ্দটা তারা বাতিল করে দিল। সরকার প্রধানের এই বক্তব্যে নতুন মাত্রা পায় বার্তা সংস্থা এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে। গত 23 আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরে যেতে বাংলাদেশ সরকার চাপ প্রয়োগ শুরু করলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করে সাহায্য চান ডক্টর ইউনূস। এ সময় ডক্টর ইউনূসকে সাহায্য করার উপায় খুঁজে বের করার জন্য সহকারীদেরকে নির্দেশ দেন হিলারি ক্লিনটন। একই সময় ডক্টর ইউনূসের অধীনে থাকা দুটি প্রতিষ্ঠান থেকে ক্লিনটন ফাউন্ডেশনে বেশ কয়েক লাখ ডলার আর্থিক অনুদান দেওয়া হয় বলেও প্রতিবেদনে বলা হয়। ক্লিনটন ফাউন্ডেশনকে দেয়া অর্থের এই ঘটনা ফাঁসের পর বিভিন্ন মহলে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তাই আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সংবাদটি আমরা আমাদের কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং এটি বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। যাচাই বাছাইয়ের পর যদি দেখা যায় যে এই কাজটি দ্বারা কেউ আমাদের আইনের তফসিলভুক্ত কোনো অপরাধ করেছেন, তাহলে সেটি কমিশন অনুসন্ধানের জন্য গ্রহণ করবে। এদিকে এপির প্রতিবেদন সত্য হলে ঘটনাটি খুবই দুঃখজনক এবং নিন্দনীয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। পদ্মা সেতুকে বন্ধ করে দিয়ে তিনি যদি ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দিয়ে হিলারিকে প্রভাবিত করে থাকেন, সেটা খুবই অনৈতিক কাজ হয়েছে এবং ডক্টর ইউনূসের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকার ইউনূস সেন্টারের এক ইমেইল বার্তায় বলা হয়, ক্লিনটন ফাউন্ডেশনকে কোনো অনুদান দেওয়া হয়নি, বরং যে অর্থ দেওয়া হয়েছে তা কেবলই ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণের ফি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় দায়ের করা নালিশি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তলব করেছেন আদালত। আগামী 17 অক্টোবর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন। 1996 সালের 15 আগস্ট বেগম জিয়া প্রথম এই দিনে জন্মদিন পালন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এটি যে তার মিথ্যা জন্মদিন তা প্রমাণে 4টি নথি আদালতে দাখিল করা হয়েছে বলে জানান মামলার বাদী। বর্তমান সরকারের হাতে দেশের কেউই নিরাপদ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গি দমনের নামে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার। পাশাপাশি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাস থেকে তার নাম মুছে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল। একদিকে যেমন বল প্রয়োগ করা, হত্যা করা, নির্যাতন করা, নিপীড়ন করা, গুম করে দেওয়া, অন্যদিকে জিয়াউর রহমানের নাম তারা মুছে দিতে যাচ্ছে ইতিহাস থেকে। তার স্বাধীনতা পদক কেড়ে নেওয়া হয়েছে। জিয়াউর রহমানের নাম আর স্বাধীনতা যুদ্ধ এই দুটো অঙ্গাঙ্গী ভাবে জড়িত, অবিচ্ছেদ্য। যারা জিয়াউর রহমানকে অস্বীকার করবেন তারা স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করবেন। মীর কাশেম আলীর রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব ভবনে মাসিক আয়কর বার্তায় আয়োজিত এক আলোচনায় কথা বলেন তিনি। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আজকে 71-এর ঘাতকদের বিচার আমরা করছি। আজকে একটা রায়, চূড়ান্ত রায়, রিভিউ খারিজ হয়ে গেছে। মীর কাশেম আলীর সবচেয়ে দুর্ধর্ষ বিত্তবান মানে 71-এর ঘাতক
আজকে রিভিউ খারিজ হয়ে গেছে। আমরা সমস্ত জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। 71-এর ঘাতকদের বিচার আমরা করছি। বঙ্গবন্ধুর খুনিরা যারা বাইরে আছেন, গতকালকে জন কেরির সাথে কথাবার্তা হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর আইনমন্ত্রীর কথা হয়েছে। ইনশাল্লাহ তাদেরকে যারা বাইরে আছেন খুনিরা, তাদেরকে ফিরত আনার একটা সুরা আশা করছি হবে ইনশাল্লাহ। প্রবাসের সময় আরো থাকছে। বাংলাদেশ সফর নিশ্চিত করলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। ওয়ানডে দল ঘোষণা হতে পারে 7 সেপ্টেম্বর। রাজধানীর ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুরায়া আক্তার রিশার হত্যাকারীকে 7 দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারী ওবায়দুলকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। বিচারের দাবিতে মঙ্গলবারও 2.5 ঘণ্টা কাকরাইল মোড় অবরোধ করে রিশার সহপাঠীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা আন্দোলন করলেও তাতে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিকে দিনাজপুর থেকে অভিযুক্ত ওবায়দুলের বোন ও ভগ্নিপতিকে আটক করেছে পুলিশ। প্রিয় সহপাঠীকে হারিয়ে রাস্তায় নেমে এসেছে শিশু কিশোররা। তাদের স্লোগানে একটাই দাবি, হত্যাকারীকে গ্রেফতার করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা 12টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এদিন তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে যোগ দেয় নটরডেম কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে। তনু হত্যার বিচার হয়নি, তাই আজকে রিশা হত্যা হয়েছে। জঙ্গিকে যদি তারা অনেক তাড়াতাড়ি ধরতে পারে, তবে কেন ওই একটা লোককে পারবে না? রিশা আমাদের সবার বোন, আমরা তাই রিশা হত্যার বিচার চাই। এরকম হত্যা যতগুলো স্কুলে হচ্ছে, প্রত্যেকটার এভাবে ফাঁসি হওয়া দরকার। এদিকে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কর্তৃপক্ষ অসহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। আমরা সব শিক্ষার্থী নিয়ে আমরা গার্জিয়ানরা যে এখানে অবস্থান করতেছি, আর কোনো টিচার কোনো প্রিন্সিপাল কেউ আসে নাই। পুলিশ 48 ঘন্টা সময় চাইছে। আমি অবশ্যই আন্দোলনের সাথে একমত, কিন্তু এই 48 ঘন্টার সময়টা দেখতে চাই। অন্যদিকে পুলিশ বলছে আসামিকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে। অগ্রগতি অবশ্যই আছে, আমরা তার ডিটেইলস পেয়েছি, তার ঠিকানা, তার বাড়ির ঠিকানা, তার আত্মীয় স্বজন সবই আমরা পেয়েছি এর মধ্যে। বিক্ষোভ থেকে রিশার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশের সব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও শোকসভার আহ্বান জানায় আন্দোলনকারীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সারা দেশে জ্বালানি চাহিদা মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের আয় দ্বিগুণ হবে। ময়লা একটা বিরাট ঝামেলা হয়ে গেছে, আমাদের ময়লা ফেলার জায়গা নাই। এই ময়লা দিয়ে আমরা বিদ্যুৎ বানাবো। সারা বাংলাদেশে আস্তে আস্তে যে চুলাগুলো আমরা লাকড়ি দিয়ে ব্যবহার করছি, সেটার পরিবর্তন করতে যাচ্ছি। এতে লক্ষ লক্ষ মা এবং শিশুর জীবন রক্ষা হবে। একটা পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে দ্বিগুণ পরিমাণ আয় বাড়াই দিবে। $200 মাথা পিছু আয় তখন গিয়ে দাঁড়াবে প্রায় $2,500-3,000 মাথা পিছু। এই বেশি দিন না, আর 5, 6, 7 বছর। আইন প্রয়োগ করেও পাসপোর্ট অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে স্বীকারোক্তি সংস্থাটির মহাপরিচালকের। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে দুদক আয়োজিত গণশুনানিতে তিনি বক্তব্য রাখেন। এ সময় দুদক চেয়ারম্যান নিজস্ব লোকবল ব্যবহার করে আন্তরিকভাবে সেবা দেওয়ার আহ্বান জানান। ভুক্তভোগীরা ঢাকার 3টি পাসপোর্ট অফিসের কর্মকর্তা, কর্মচারী ও আনসারদের অসহযোগিতা এবং বহিরাগতদের প্রতারণার বিভিন্ন তথ্য তুলে ধরেন। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঢাকায় আরও 4টি কেন্দ্র তৈরি, অনলাইন পুলিশ ভেরিফিকেশন চালু, লোকবল বাড়ানো ও পাসপোর্টের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 10 বছর করার প্রক্রিয়া চলছে। আমি পাসপোর্ট নিয়ে যাবো তা কিন্তু এই মানসিকতা পরিবর্তন প্রয়োজন। ধৈর্য ধৈর্য ধৈর্য। দালালের কথা শুনলে আপনার কাছে মনে হবে ওই অফিসের ডিজি। আপনি দুইজনকে অ্যারেস্ট করলেন, ও যে 3 মাস শাস্তি খেয়ে আবার এসে সে তার পূর্বের পেশাতে নিয়োজিত হয়। আমি তাদেরকে বন্ধ করতে পারি না। এবার প্রবাসের খবর। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ দেশে আইনের শাসন প্রতিষ্ঠারই প্রতিফলন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউ ইয়র্ক প্রবাসীরা।
মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে উচ্চ আদালতের চূড়ান্ত রায় প্রকাশে স্বস্তি প্রকাশ করেছেন নিউ ইয়র্ক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ। স্থানীয় সময় রাত 12টায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইস্টোনে ডাইভার্সিটি প্লাজায় তাৎক্ষণিক সমাবেশ করে বাংলাদেশের সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানান বক্তারা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। রায়ের মাধ্যমে প্রবাস থেকে বাংলাদেশের বিচার বিভাগকে, বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের জনগণকে, বিশেষ করে 16 কোটি মানুষকে আমরা প্রবাস থেকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেটা হচ্ছে একটি মাত্রই কারণে, যেহেতু বাংলাদেশ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আছেন বিদায় শুধু এইটাই নয়, সারা বিশ্বে আজকে যে জঙ্গি, যে সন্ত্রাসের আতঙ্ক, সেখানে জননেত্রী শেখ হাসিনার যে ভূমিকা সারা বিশ্বে সেটা প্রশংসিত। কলকাতা যশোর খুলনা রুটে যাত্রীবাহী বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাইপাসে কসবার বাস ডিপোর এই যাত্রার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও বাংলাদেশ উপদূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মিয়া মোহাম্মদ মইনুল কবির। এ সময় রাজ্য পরিবহন মন্ত্রী জানান, কলকাতা খুলনা রুটের বাস উদ্বোধন দুই বাংলার মধ্যে নতুন দিগন্তের সূচনা করেছে। অন্যদিকে মইনুল কবির জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে আঞ্চলিকভাবে, সামাজিক ও অর্থনৈতিকভাবে পরস্পর লাভবান হতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। বিরল প্রজাতির তক্ষক সহ পশ্চিমবঙ্গে বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করেছে ভারতের নিরাপত্তা রক্ষী বাহিনী। সোমবার ভোরে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থানার খোজাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জহিরুল সর্দার নামে ওই যুবক সাতক্ষীরার বাসিন্দা। বসিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে। সরীসৃপ প্রাণীটি উদ্ধার করে রাজ্য বন দপ্তরে পাঠানো হয়েছে। প্রবাসের একঘেয়েমি জীবনের বাইরে পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে ফ্রান্সের ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যতিক্রমী আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার প্যারিসের ম্যাক্স ধর্মীয় একটি হলের অনুষ্ঠানে আয়োজন করা হয়। পরে অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান শারুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হজরত আলী খান, কাজী এনায়েত উল্লাহ, ফখরুল আলম সেলিম, রিপন হাওলাদার, শাহজাহান রহমান সহ আরো অনেকে। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত ও আহত 30 জন পুলিশ সদস্যের পরিবারকে 1,28 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে পুলিশ সদস্যের পরিবারের মাঝে অর্থ তুলে দেন পুলিশ মহাপরিচালক AKM শহীদুল হক। এর মধ্যে গুলশানে জঙ্গি হামলায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিমের পরিবারকে 50 লক্ষ টাকা ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের পরিবারকে 32 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় নারায়ণগঞ্জে পুলিশের হিট স্ট্রং অভিযানে নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরী রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্ব দিয়েছে বলে জানান শহীদুল হক। যে মাস্টার মাইন্ড তামিম চৌধুরী, যিনি শুধু গুলশান শোলাকিয়া নয়, এই নর্থ বেঙ্গলে ঢাকা, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া বিভিন্ন জায়গায় যতগুলি ঘটনা ঘটিয়েছে সব এই তামিম চৌধুরীর নেতৃত্বে হয়েছে। তার কথা মতো সে শহীদ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, সে মনে করে জান্নাতে যাবে, আমরা মনে করি সে নিরীহ লোকগুলি মারছে সে দোজখে যাবে। এবার জানাবো খেলার খবর। পরিবার নয়, বাংলাদেশ সফরকে বেশি গুরুত্ব দিলেন পেশাদার ক্রিকেটার অ্যালিস্টার কুক। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন বলে সফর নিয়ে সংশয় থাকলেও ইসিবি নিশ্চিত করেছে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক। এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন নিরাপত্তা পর্যবেক্ষকদের উপর আস্থা রেখে ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশ সফরে আহ্বান জানিয়েছেন।
পরিবার নাকি ইংল্যান্ড ক্রিকেট দল, কার সাথে থাকবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, এ নিয়ে কদিন হলোই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তিনি। সেপ্টেম্বরের শেষের দিকে স্ত্রী অ্যালিসের কোল জুড়ে দ্বিতীয় সন্তানের আগমন ঘটবে। এমন অবস্থায় পরিবারের সাথে আলোচনা করেই বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন টেস্টে ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে 10,000 রানের মালিক অ্যালিস্টার কুক। অন্যদিকে রঙিন পোশাকের ইংলিশ অধিনায়ক এওয়েন মর্গান বাংলাদেশ সফরের ব্যাপারে এখনো ভাবছেন। জানা গেছে 5 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণার বৈঠকে মর্গানের চূড়ান্ত মতামত নেওয়া হবে। মর্গান শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে নিজেকে প্রত্যাহার করে নিলে ইসিবি ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দিতে পারে জস বাটলারকে। এছাড়াও ইংলিশ গণমাধ্যমের দাবি, ইংলিশ নির্বাচকরা নাকি ওয়ানডে সিরিজে অভিজ্ঞ জো রুট, মঈন আলী ও ব্রেন স্টোকসকে বিশ্রামে দিয়ে টেস্ট দলে আবারও ফেরাতে পারেন। এদিকে রাজনীতির ব্যাপারগুলো উপেক্ষা করে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ইংল্যান্ড দলের ক্রিকেটারদের বাংলাদেশ সফরের পরামর্শ দিয়েছেন। টেলিগ্রাফের এক কলামে তিনি লিখেছেন এমনটাই। আমি বুঝতে পারছি না বাংলাদেশ সফরে যাওয়া নিয়ে খেলোয়াড়রা কি ভাবছে, তবে আমি বিশ্বাস করি পুরো বিষয়টি নিরাপত্তা বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিয়ে ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশ সফর করা উচিত। কারণ যখন খেলোয়াড় মনে করবে ক্রিকেট খেলাটা তার কাজ, তার পেশা, তখন সে তার দায়িত্ব পালনে সেটাই করবে। 2003 সালের অক্টোবরে এই মাইকেল ভনের নেতৃত্বেই 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে প্রথম ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসেছিল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। আয়ারল্যান্ড সফরে গিয়ে সবগুলো ম্যাচ জিততে চায় বাংলাদেশের নারী ক্রিকেট দল, এমন প্রত্যয় ব্যক্ত করলেন নারী দলের অধিনায়ক জাহানারা আলম। তবে ওয়ানডে অধিনায়ক সালমা খাতুনের অনুপস্থিতি অনুভব করবেন বলে জানিয়েছেন এই পেসার। আয়ারল্যান্ডে গিয়ে 2টি ওয়ানডে 2টি টি-20 খেলবে নারী ক্রিকেট দল। শুক্রবার দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নারী দলের ক্রিকেট আসলেই ঘুরে ফিরে আসে একটি কথা, খুব বেশি ম্যাচ খেলা হয় না তাদের। এই কঠিন সত্য মেনে নিয়েই আগাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। যে দলের সামনে থেকে এতদিন নেতৃত্ব দিচ্ছিলেন সালমা খাতুন, এবারে তার জুতোয় পা গলিয়েছেন জাহানারা আলম। সামনের আয়ারল্যান্ড সফরে যে ওয়ানডে টি-20 দুই ফরম্যাটেই নেতৃত্বে থাকবেন এই পেসার। অভিজ্ঞ সালমা খাতুনের অনুপস্থিতি অনুভব করবেন বলেই জানালেন জাহানারা। কারণে এবার আমাদের সঙ্গে নেই, ওনাকে আমরা অনেকভাবে মিস করবো। উনি অনেক ভালো একজন অলরাউন্ডার, ওয়ান কাইন্ড অফ বেস্ট অলরাউন্ডার আমাদের টিমের জন্য। আমার মনে হয় না খুব বেশি হ্যাম্পার হবে, কারণ টিমে দুজন নতুন নিউকামার ইন করেছে। অভাব অভিযোগগুলো এক পাশে রেখে একটি ইতিবাচক সংবাদ সম্মেলন হয়ে গেল বিসিবিতে, যেখানে জাহানারার বলিষ্ঠ কণ্ঠ আশা দেখায় নারী দলের জয়ের। হোক না আয়ারল্যান্ডের মাটিতে, সবগুলো ম্যাচেই জেতার আশা শোনা গেল নেত্রীর মুখে। টার্গেট থাকবে ম্যাচ জেতা, সেটা 2টা ওডিআই 2টা টি-20 আছে আমাদের, তো 4টা ম্যাচই আমরা জিততে চাই, জিতে দেশে ফিরতে চাই। আর দলের কোচ সারোয়ার ইমরান ও নির্বাচক আতাহার আলী খানের কণ্ঠেও শোনা গেল এই দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আশাবাদের কথা। অলরেডি এরা যে কদিন প্র্যাকটিস করছে, আমরা ট্যাকটিক্যাল পার্টগুলো, যে পার্টগুলো একটু ওদের প্রবলেম ছিল, ওইগুলো নিয়ে কাজ করছি এবং ওরা মনে হয় ইমপ্রুভ করছে অনেক। এশিয়া কাপ আছে, তারপরে কোয়ালিফাইং ফর দ্য ওয়ার্ল্ড কাপ আছে, সো ইটস কোয়াইট আ ফিউ টুর্নামেন্টস দ্যাট উই আর লুকিং ফরওয়ার্ড টু। অ্যান্ড ইনশাআল্লাহ আমাদের আশাটা হচ্ছে কি বাংলাদেশ এই টিম, উইমেন্স এই টিম একটা দল আমরা দাঁড় করতে চাই, যেটা ভবিষ্যতে হয়তো বা কোনো কারণে কোনো প্লেয়ার মিস হয়ে গেলে, যেটা আমরা দুর্ভাগ্য আমাদের সালমা খাতুন মিস করলাম, আমরা রিপ্লেসমেন্ট প্লেয়ার আমরা চাই। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের 2 তারিখ ডাবলিনের উদ্দেশ্যে রওনা হবেন জাহানারা শুক্তারার দল। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহালের পর রিভিউয়ের রায় ট্রাইব্যুনাল থেকে এখন কারাগারে, ফাঁসি কার্যকরে আর বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। মীর কাশেমের মামলা পরিচালনায় অদক্ষতার অভিযোগে বারবার বিতর্কের মুখে পড়তে হয় প্রসিকিউশনকে। রিভিউ খারিজে সব উদ্বেগের অবসান হল মত রাষ্ট্রপক্ষের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের যারা একসময় মন্ত্রী বানিয়েছিল তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান থেকে ক্লিন্টন ফাউন্ডেশনে যাওয়া অর্থের উৎস খতিয়ে দেখছে দুদক। সম্মেলনে অংশ নেয়ার ফি হিসেবে দেয়া হয়েছে অর্থ, দাবি ইউনূস সেন্টারের। এবং 7 দিনেও ধরা যায়নি রাজধানীতে ওয়েলস লিটলের ছাত্র রিশার হত্যাকারীকে। গ্রেফতারের দাবিতে কাকরাইলে আজও বিক্ষোভ, সড়ক অবরোধ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন
স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।